প্রিয় দেশবাসী, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। বিষয়টা হলো চামড়া শিল্প নিয়ে। বিগত 17 বছর বলা যাবে, এখন তো আরো বেড়ে গেছে 2 বছর, প্রায় 18 বছর ধরে যে চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়ে এতিম মিসকিনের যে হক নষ্ট করা হয়েছে, এখনো হইতেছে। কিন্তু বর্তমান সরকারের কি হয়েছে, ওদেরকে এটা নিয়ে কোনো কথা বলতে দেখি নাই গত 2-3 মাসের মধ্যে। বর্তমান সরকার দলে যারা আছে, যে থাকুক যাই থাকুক, ওরা আজকে চামড়া শিল্প নিয়ে কোনো কথাই বলে না এখন পর্যন্ত। কোনো হারামখোর কোনো কথাই বলে নাই। শুধুমাত্র চামড়া শিল্প ধ্বংস করে দিয়ে দেশের অর্থনীতির যে ক্ষতি করা হয়েছে এবং এতিম মিসকিনের যে হক নষ্ট করা হয়েছে, এটা তাই সবার ফাঁসি হওয়া উচিত, সবার ফাঁসি হতে হবে। যদি মরহুমা বেগম খালেদা জিয়ার নামে একটা মানে এতিমের হক নষ্ট করেছে 3 কোটি, এটা একটা মিথ্যা মামলা দিয়ে যদি তার একটা লাইফ থেকে পুরো 13-14টা বছর কেটে নিতে নেওয়া হয়, তাহলে যারা এতিম মিসকিনের হাজার কোটি কোটি ডলার হক নষ্ট করেছে তাদের কি হওয়া দরকার। কিন্তু আফসোস, বর্তমান সরকার কি করতেছে, বিগত 3-4 মাসের সংসদে এই বিষয় নিয়ে কোনো কথা বলেছে? কোনো হারামজাদা বলে নাই। শব্দটা উচ্চারণ না করলে হবে না, বলে নাই। চামড়া শিল্প বাংলাদেশে প্রতি বছর মিনিমাম 4 কোটি, মিনিমাম 4 কোটি গরু জবাই করা হয়, মিনিমাম। তো 4 কোটি চামড়ার দাম, একটা চামড়ার দাম বর্তমান বাজার মূল্য একটা মিনিমাম যদি ধরি 1,500 টাকা করে ধরলেও 6,000 কোটি টাকা, বছরে 6,000 কোটি টাকা, তাহলে আছে 18 বছরে কত লক্ষ কোটি টাকা। এটা বাংলাদেশে একটা কত বড় একটা রাজস্ব আয় এটা। কিন্তু কোনো হারামজাদা এটা নিয়ে কোনো মাথা কামানি নাই। এটা উভয় দিকে অপরাধ। এক, দেশের রাজস্ব আয় ঘাটতি এটার কারণে বাড়তেছে না। 2, এতিম মিসকিনের হক নষ্ট করা হইতেছে। এটা দুনিয়াবীর দিক থেকেও অপরাধ, আখিরাতের দিক থেকে তো অপরাধ। এটা অনেক বড় জুলুম, এটা অপরাধ, অন্যায়। এটা দায়ভার কে নিবে? মরার পরে যাত্রা বুঝবে এটা সত্য, কিন্তু মরার আগে তোদেরকে জবাব তো অবশ্যই দিতে হবে। বর্তমানে যারা ক্ষমতা আসিস, তোদের কাছে আমার প্রশ্ন, তোরা যদি দেশের উন্নয়ন, তোরা আমাদের প্রবাসীর টাকা দিয়ে প্রবাসী কার্ড ধরে হারানো, তোরা হোম মেরে ঢুকাবো প্রবাসী কার্ড। ভাষা ব্যবহার একটু খারাপ না হলে হবে না। প্রবাসী কার্ড তোর কার্ড, তোদের হোম ঢুকা। আমাদের প্রবাসী কার্ডের দরকার কি? আমরা কি প্রবাসীরা কি বেকার নাকি? প্রবাসীদেরকে পেনশনের ব্যবস্থা করা হয় পারলে। একজন সরকারি চাকরিজীবী 25-30 বছর চাকরি করে পেনশন পায়, বেতন পায়, সব রেশন পায়, সব কিছু পাওয়ার সে আবার আমার পেনশন পাবে, সে মরে গেলে সে বউ পাবে, পেনশন পাবে। কিসের উপর ভিত্তি করে এটা? একজন সরকারি চাকরিজীবীর বেতন যদি লাখ টাকা হয়, তার দ্বারা কি দেশের রাজস্ব, দেশের রিজার্ভে 1 টাকা কি যোগ হয়? যোগ হয় না। আমরা প্রবাসী যদি 5 টাকা পাঠাই, ওটাই দেশের রিজার্ভ, ওটা দেশের সম্পদ, স্থায়ী সম্পদ এটা। তো আমাদের পেনশনের ব্যবস্থা কর। পেনশনের ব্যবস্থা করবি কাদের? যারা লিগেলি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠায় এবং রিসিট আছে, রিসিট শো করতে পারবে যে যত টাকা পাঠাবে সেই টাকার উপর ভিত্তি করে তার নির্দিষ্ট পরিমাণ পেনশনের ব্যবস্থা কর। যারা প্রবাস থেকে এককালীন চলে যাবে তাদের জন্য মরণ পর্যন্ত। এটা আমাদের প্রবাসীর হক, অধিকার। এ নিয়ে কোনো হারামজাদা, কোনো বিহু ব্যবসায়ী, কোনো অমানুষ কথা বলে না আজ পর্যন্ত। ব্যবসাগুলো আমি ব্যবহার করবো, আমি আর কিছু করার নেই। হেরাত থাকলে খোলা ময়দানে আসি বয়। আমি তো অফেন চ্যালেঞ্জ করতেছি, আমি বাংলাদেশকে 3 বছরের মধ্যে আমি সিঙ্গাপুর বানাই দিতে পারবো। এটা শুধু মুখের কথা, এটা নকশা আমি তৈরি করে রেখেছি আমি। আর এই এলএম পাইছি আমি হাদিস থেকে। দুনিয়ার কোনো লেতুরিপের থেত্তাবেতার কাছ থেকে আমি এলএম গ্রহণ করি। এটা এলএম পাইছি আমি হাদিস থেকে। বাংলাদেশকে মাত্র 3 বছরের মধ্যে সিঙ্গাপুর বানিয়ে দিতে পারবো। এটা আমার অফেন চ্যালেঞ্জ, এটা খোলা ময়দানে। আমি এনি টাইম প্রস্তুত। এটা আমার পুরো হায়াত আমি দিয়ে দিলাম, যতদিন আল্লাহ পায় আমার দুনিয়াতে রেখে এনি টাইম প্রস্তুত আমি এটা করতে। এটা নীল নকশা পরিকল্পনা, প্রত্যেকটা পরিকল্পনা আমার করা হয়ে গেছে। এটা আমাকে ক্ষমতা দেওয়ার জন্য, ক্ষমতা এটা আমি এগুলো বলতেছি না। ক্ষমতার লোভ লাভাসা এগুলো আমার দুনিয়ার লোক কোনো লোভে না আমার প্রতি। আফসোস, তোদের যাদের ক্ষমতা বসাইছে তোদের কি বিন্দু মাত্র ডর ভয় নাই? মরার পরে তোদেরকে এটা জবাব দিতে করতে হবে। হ্যাঁ, মূল কথা হলো চামড়া শিল্প নিয়ে বর্তমান সরকার যারা ক্ষমতা আসিস, তোরা তোদের পরিকল্পনাটা কি? তোদের মুখ থেকে কোনো কথা কেন বের হলো না? এত বড় একটা রাজস্ব আয়, এটা 6,000 কোটি টাকা মিনিমাম, 6,000 কোটি টাকা।
একটি প্রতিটা পরিবারকে যদি মানে যা গরিব মিসকিন পরিবারকে যদি 50,000 টাকা করে দেয়, কত লক্ষ পরিবারকে দেওয়া যায় হিসাব করে দেখ তোরা। এত সময় লম্বা নাই আমার। কত লক্ষ পরিবারকে স্বাবলম্বী করে দিতে পারে সরকার এই টাকা দিয়া, শুধুমাত্র 1 বছরের টাকা দিয়া। বাংলাদেশ বলে গরিব। বাংলাদেশ প্রত্যাশিত করার জন্য বিদেশি লোনের কি প্রয়োজন? বাংলাদেশের জনগণের টাকা দিয়ে বাংলাদেশে যে কোনো মেগা প্রকল্প করে দেওয়া সম্ভব, করে দিতে পারবো আমি। এটা আমার অফেন্স চ্যালেঞ্জ। এটা আমার অফেন্স চ্যালেঞ্জ। আমার পুরো হায়াত আমি দিয়ে দিলাম, বাকি হায়াত যে কদিন দুনিয়াতে আছে। এই চ্যালেঞ্জকে এমন কোনো মানুষ যদি গ্রহণ করতে পারে, আমি চলে গেলে তো গেলাম গা। এমন কোন মেগা প্রজেক্ট নাই যেটা বাংলাদেশের অর্থায়নে তৈরি করা যাবে না, পরিকল্পনা আমার কাছে আছে, আমি এটা শেয়ার করবো না। এটা যদি কোনো মানুষ যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, খোলা মাঠে আসি বসতে পারে, তখন এগুলো শেয়ার করবো আমি, মানুষের সামনে উপস্থাপন করবো। এর আগে কখনো নয়, তাহলে এগুলো আমার সাথে দাফন হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমি ভিউ ব্যবসা করার জন্য কথা বলতেছি না, আমি কথা বলতেছি মানুষের অধিকারের জন্য, হকের জন্য। আমার ইমান আকিদা হয়েছে ওমরের ইমান, ওমরের আকিদা। আমল তার মতো করতে পারবে না, আমি দুর্বল। কিন্তু ইমান আকিদার মধ্যে যারা পরিমাণ কাটতে নেই আমার পাকেটা আল্লাহি আলে। তো সকল দেশবাসীর কাছে আমার প্রশ্ন, তোমরা তো হুজুগি আবেগী জন, গান্ডু, বাঙালি জাতি গান্ডু। বা সিলে কান্নেছে কইছে, সিলে ফিজে কানার হাতে দেখে না, সবাই উলালে নাচেছে বাস। যারা ভালো লাগে তার কোনো দোষ চোখে দেখে না, যারা ভালোবাসে না তার কোনো গুণ চোখে দেখে না। বাঙালি আমার এক নিকৃষ্ট জাতি। এটা হচ্ছে মুনাফিকি চরিত্র। এটা তো ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এগুলো কার বাপের টাকা দিয়ে করতেছে? সেগুলা কার বাপের টাকা দিয়ে দিবি? এগুলা ওই হিসাবটা দেয় আগে, আমার ওই হিসাবটা চাই আমি। অর্ধ পৃথিবী খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যদি জবাবদিহি করতে হয় একজন সাধারণ সাহাবীর কাছে, যে বাইতুল মাল থেকে পাওয়া কাপড় দিয়ে কারো একটা পরিপূর্ণ জামা হয় না, তোমার জামা কিভাবে হলো? আর তোমরা আওয়ামী লীগ বিএনপি জামা তোমরা কনকাতে মূলা ব্যাগের হলে তোমাদের জবাবদিহি করতে হবে না, তোমাদের কাছে আমি জবাব চাইতে পারবো না। এজ এ মুসলমান যদি মুসলমান দাবি করিস, তাহলে আমার এই কথা নিয়ে কেউ উল্টাপাল্টা কথা মন্তব্য করবে না। আমার কথা নিয়ে যাতে উল্টাপাল্টা মন্তব্য করবে, হাতে মুসলমান নয়, হাতে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি নার জাহান্নাম। মুনাফিক দুই প্রকারের মুনাফিক, এক প্রকার মুনাফিক চির জাহান্নামী, আর এক প্রকার মুনাফিক নির্দিষ্ট সময়কালের জন্য জাহান্নামী। তুই কে কোন ধরনের মুনাফিক যারটা তে বুঝবে, আমার দেখার বিষয় না এগুলা। আমি একশো বলি, আমার কথা যে কথাগুলো যে ইয়া করবে, উল্টাপাল্টা কমেন্ট করবে, ব্যঙ্গ করবে, সে হয় মুনাফিক না হয় যার সন্তান। এবার যে যা পারো বলো, যা পারো করো, অসুবিধা নাই। আমার যারা ক্ষমতা তাদের কাছে আমার প্রশ্ন, এত বড় একটা রাজস্ব হয় যেখান থেকে আয় হয়, সেটা নিয়ে তোমাদের কোনো মাথা কামানি নাই। দেশের উন্নয়ন করবে কিভাবে? হ্যাঁ, মানুষকে বড় বড় স্বপ্ন দেখাইতেছ। হ্যাঁ, বিদেশি লোন এক্সপোর্ট ইম্পোর্ট করে পাবলিকে লুট করবে আবার তোমরা। এগুলো তো বাঙালি রক্তের মধ্যে মিশন। এগুলা বিএনপিকে খারাপ করে লাভ নাই, আওয়ামী লীগকে খারাপ, জামাতকে খারাপ করে বলে লাভ নাই। এটা বাঙালি জাতের রক্তে মিশে না, এগুলা হারাম করি, কিছু করার নাই। কারণ আমার দেশে কোনো দল সংগঠন খারাপ নয়, দল খারাপ নয়। দলের নাম বিক্রি করে যারা লুটপাট করে তারা খারাপ, ওইসব হারাম জাদাগুলো খারাপ। এই কথাটা আমি এক যুগ আগে থেকে বলে এসেছি। এক যুগ আগের বললে ভুল হবে, বিগত 6-7 বছর আগে থেকে বলতেছি, আমার দেশে কোনো দল খারাপ নয়। কোনো সংগঠক খারাপ উদ্দেশ্যে সংগঠন তৈরি করে নাই। এই সংগঠনের নামকে যারা বাণিজ্যিক সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে, ওই হারাম জাদাগুলো খারাপ। যারা দুর্নীতি সাধারণ সিন্ডিকেট, যাবতীয় সিন্ডিকেটের সাথে যদি ওই হারামজাদাগুলো খারাপ। আফসোসের বিষয়, বাংলাদেশে যত সরকার আসে গেছে সবাই প্রত্যক্ষভাবে যাবতীয় সিন্ডিকেটের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত সবাই। এটা আমার অফেন্স চ্যালেঞ্জ। এটা কিভাবে জড়িত ব্যাখ্যা আমি এখন দিব না। যদি এমন কোনো মানুষ আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে, তখন আমি এটার প্রমাণ দিব আমি ইনশাল্লাহ। খোলা মাঠে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হলে খোলা মাঠে বসতে হবে আমার সাথে, 4 দেওয়ালের মধ্যে নয়, লক্ষ কোটি মানুষের সামনে আমি এটা প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। আমার পুরো হায়াত আমি দিয়ে দিলাম এটার জন্য, প্রস্তুত আমি ইনশাল্লাহ। কথা লম্বা করলাম ইনশাল্লাহ, বাকিটা জনগণ বিচার করো তোমরা কি করবে। তোমরা এগুলা নিয়ে কথা বলবে কিনা, এগুলা নিয়ে দাবি আমার সাথে তোমরা একতাবদ্ধ হয়ে দাবি জানাবে কিনা সরকারের কাছে, যারা দেশ চালাইতেছে বর্তমানে, যাদের কাছে ক্ষমতা দিচ্ছে আল্লাহ পাক। ক্ষমতা দেওয়ার মালিকও আমার আল্লাহ, লাপ্তি বাড়ি ও নানার বাড়ির ফাটা দেওয়ার মালিকও আল্লাহ।
17 বছর ক্ষমতা থাকার পরে যদি লাথি মেরে আল্লাহ দিল্লিতে পাঠাতে পারে, সেই আল্লাহ তোমাদেরকেও পারবে যদি তোমরা ওইরকম কিছু ওদেরকে অনুসরণ করো ইনশাআল্লাহ। আল্লাহর ক্ষেত্রে ইনশাআল্লাহ বলার প্রয়োজন নাই, আল্লাহ তোমাদেরকেও পারে। যাই হোক, কথা এখানে শেষ করলাম ইনশাআল্লাহ। কথাগুলো যদি যুক্তিসঙ্গত হয় তাহলে তোমরা একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করো, এগুলো শেয়ার করো।